শুভ দুপুর প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনে। আমাদের এই আয়োজনে আমরা এমন সব গুণী ব্যক্তিদেরকে অতিথি হিসেবে আনি কিংবা আমাদের সাথে রাখি যে মানুষগুলো দেশের বিভিন্ন অঙ্গনে সমানভাবে তাদের সাফল্যের ছাপ রাখছে কিংবা রেখেছেন। ঠিক তাই আমাদের সাথে আজকে এমন দুজন আলোকিত মানুষই যুক্ত হয়েছেন। আমাদের সাথে আজকে আছেন সঙ্গীত শিল্পী ও পরিচালক শানশায়। হ্যালো। এবং আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আঁখি হালদার। হ্যালো। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। প্রথমেই যাচ্ছি শানশায়ের কাছে, আপনার সম্প্রতি মুক্তি পাওয়া শিশির ভেজা গানটি নিয়ে যদি কিছু বলতেন। শিশির ভেজা গানটি বেশ কিছুদিন আগেই প্রকাশ হয়েছে। এই গানটি আমারই লেখা সুর করা এবং সঙ্গীত। তো এই গানটি আমি এর আগেও একবার রিলিজ করেছিলাম 2011-তে। তো ফাইনালি ভাবলাম যে আরেকবার, যদি আমার একটা ব্যান্ড আছে ত্রিতাল, তো ব্যান্ডের থ্রুতে যদি আরেকবার করা যায়। অনেক মানুষ চাইছিল যে এই গানটা আমি আরেকবার করি, সো দ্যাট সেই ভাবনা থেকে আসলে এই গানটা আবার করা, নতুন করে করা। এই গানটা নিয়ে মিউজিক ভিডিও বানানোর আইডিয়াটা কখন আসলো মাথায়? গানের সাথে তো আসলে এখন মিউজিক ভিডিও মানে কম্পালসারি হয়ে গেছে আমাদের। সো গান ভাবলেই অটোমেটিক্যালি মিউজিক ভিডিওর কথা চলে আসে। সো সেই ভাবনা থেকেই আসলে মিউজিক ভিডিও করা, এবং মিউজিক ভিডিও ছাড়া তো আসলে গান প্রচারের কোনো ওয়ে নাই, কারণ এখন মানুষ দেখতে বেশি ভালোবাসে, শোনে এবং দেখে। শোনে এবং দেখে। দেখা ব্যাপারটা আগেও ছিল, কিন্তু এখন আসলে ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেন্ড চলছে, আসলে ট্রেন্ডের এগেনস্টে তো আর আমরা যেতে পারি না, বা গেলেও আসলে স্রোতের বিপরীতে আমরা কতক্ষণ টিকতে পারবো। তাই আসলে প্রত্যেকটা গানের সাথে, মানে শুধু এই গানটা না, প্রত্যেকটা গানের সাথে আমাদের মিউজিক ভিডিও প্ল্যান থাকে। যেহেতু আমার ব্যান্ড সাথে ছিল, সো একটু ওভাবেই করা, উইথ মিউজিশিয়ানস, একটা খোলা মাঠে, এটা চিন্তা করেই করেছিলাম আর কি। চলে যাচ্ছে আঁখি হালদারের কাছে। আপনার চিনি গো চিনি তোমারে, আমি চিনি গো চিনি তোমারে গানটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। আমিও শুনেছি, দর্শকরাও হয়তো শুনেছে। অনেক ধন্যবাদ। এই গানটার অডিও রেকর্ডিংটা কি দেশেই হয়েছে? অডিও আমি দেশে করেছি, আমার ছাত্র ও মিউজিক করেছে। ও খুবই লক্ষ্মী, সুরের ধারার ছাত্র, বনাদির ছাত্র। ও এখন মালয়েশিয়াতে পড়ছে কন্টেম্পোরারি মিউজিকের উপরে। খুব ভালো কাজ করে। আচ্ছা, অডিও আর ভিডিওটা তো দুইটা ভিন্ন জায়গায় হয়েছে। ভিন্ন জায়গায়। আর আমার ভিডিও যেটা, সেটা আমি সবসময়, আমার যে কটা ভিডিও রিলিজ হয়েছে এখন পর্যন্ত সবই বাইরে করা, জার্মানিতে, অস্ট্রিয়াতেই বেশিরভাগ, কারণ ওখানে আমার বন্ধু আছে ক্রিস্টফ সুটমান। হি ইজ ডুইং এভরিথিং বেসিক্যালি, অ্যান্ড আই রিয়েলি লাভ টু গিভ very thanks to bottom of my heart that he is doing everything for me. Not only he, his family also. They are all my family right now. Probably they are watching also. So আসলে ভিডিওটার ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু বিদেশি একটা বিষয় গানটার মধ্যে আছে, তা আমি চেয়েছিলাম যে আমার বন্ধু থাকুক। ওই কিন্তু ভিডিওটা করেছে এবং ওকে মডেল হিসেবে চেয়েছি। আই ওয়াজ রিকোয়েস্টিং হিম কোয়াইট আ লট। হি ওয়াজ ভেরি শাই, বাট হি ডিড ইট। এবং আইডিয়া সবটাই ওর পরিকল্পনা। আর বরফের মধ্যে শ্যুট করা বিষয়টা তো খুবই ভয়ানক ছিল। এটা এক্সপিরিয়েন্সটা খুব নতুন। দেখা যাচ্ছে আমি হাসছি, আসলে ভেতরে হাসি না, অনেক কিছু পড়ে বরফের মধ্যে। আমার কাছে মনে হয় এই যে গানের শুটের যে অনুভূতিটা, সেটা যদি আমরা পর্দায় দেখে আসি তাহলে দর্শকরা আরো বেশি একদম রিলেট করতে পারবে। দর্শক চলুন দেখে আসি আমি চিনি গো চিনি তোমারে। দেখে বোঝা যাচ্ছে দারুণ হিমশীতল একটা পরিবেশে গানের শুটটা হয়েছে। একদম একদম পোশাক আশাক দেখতে পাচ্ছ যে পোশাকের সাথে বিভিন্ন, কারণ এবার আর গ্লাভস ছাড়া সম্ভব হচ্ছিল না, ঠান্ডা মানাই যাচ্ছিল না। তো এই যে এত সুন্দর একটা দেশে একদমই ভিন্ন আবহাওয়া, সেই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? আসলে যেটা হচ্ছে, আমি অনুষ্ঠানের থ্রুতে ওখানে যাওয়া হয়, আমার প্রোগ্রাম থাকে, এবারও আছে। তো আইডিয়াগুলো সেভাবেই নিয়ে যাই এখান থেকে, যে আমি এই গানটা ভাবছি। আসলে রবীন্দ্রনাথের গান তো বিদেশে বসে সব গানের আবেশ পাওয়া যায় না, কারণ একদমই মাটির গান, মনের গান। তো সেক্ষেত্রে একটু চিন্তা করতে হয় যে আমি কিভাবে কোন গানটা ইউরোপের কোনো এক জায়গাতে করলে সেই গানটার
ভীষণভাবে মানুষ রিলেট করতে পারবে, এই কারণে এই গানটা চুজ করা। এবং ওখানে বসে অভিজ্ঞতা তো বারবারই বলছি যে দুজনের একটা চিন্তা ভাবনা থাকেই, সেটা মিলতেও হয়, কারণ সবসময় যে হোয়াট এভার আই ওয়ান্ট টু সে হি উইল এগ্রি, নট লাইক দ্যাট, হি অলসো হ্যাজ হিজ ওন আইডিয়া। তো সেখান থেকে একসাথে মিলে একটা চিন্তা করে কাজটা করা, এবং কাজটা সম্পূর্ণ একাই সে করে, এটা আরও কষ্টের। আর বললাম যে ওর পরিবারের সবাই, কারণ এটা ওদের বাড়ির সামনে বসেই সিনটা করা, তো ওর মা ওর বাবা সবাই অনেক হেল্প করে সেই জায়গাটাতে। আমরা দেখেছি এর আগেও আপনি দেশের বাইরে বিভিন্ন মিউজিক ভিডিওগুলো শ্যুট করেছেন, তো ওই গানগুলোর থেকে এই গানগুলোতে আসলে ভিন্নতাটা কতটুকু? ভিন্নতা হচ্ছে গানের ভাবনাটায়। ধরো এই গানটা প্রেমের গান, একই সাথে একটা বিদেশির কথা বলা হচ্ছে বা বিদেশিনীর কথা বলা হচ্ছে, আর আগের গানগুলো হয়তো পূজা পর্যায়ে আছে, প্রেম পর্যায়ে আছে। এর আগের গান যেহেতু আমি একটা করেছি তোমার ইটালি সার্ডিনিয়াতে, ওটা মাঝে মাঝে তব দেখা পাই একদমই সমুদ্রে। এখন গানটাও সেভাবেই ভাবনাটা আসে যে আমি পূজা পর্যায়ে গান করছি বা প্রেম পর্যায়ে গান করছি, যাই করি না কেন সেটা পরিবেশের সাথে পরিস্থিতির সাথে মিলটা রেখে আমাকে দর্শককে উপস্থাপন করতে হবে। একদমই তাই। চলে যাচ্ছি সানশাইকের কাছে। আপনার শিশির ভেজা গান, এই গানের অনুপ্রেরণাটা কোথা থেকে আসলো? অনুপ্রেরণা বলতে গান তো আমি নর্মালি লিখি না ওরকম করে, তো মাঝে মধ্যে কিছু সাহস করে ফেলি আর কি। এটা একটা দুঃসাহসই বলবো আমি, কারণ আমি লিরিসিস্ট না। তো তারপরেও মাঝে মধ্যে বিভিন্ন ভাবনা থেকে একটা দুটো লেখা হয়ে যায়। তো একটা আসলে প্রেম প্রেম ফিল থেকেই এই গানটা আমরা ক্রিয়েটিভ মানুষটা তো যখন তখনই প্রেমে পড়তে পারি। প্রেম মানে মানসিক প্রেম আর কি। সো ওই একটা ফিলিং থেকে আসলে গানটা লেখা। শিশির ভেজা এক ভোরে তোমারই হাতখানি ধরে, গানটার লিরিক ছিল এরকম। তো 2011 মানে আরও অনেক, প্রায় অলমোস্ট 17 ইয়ার্স আগের কথা। তো গানটা লিখলাম এবং ইনস্ট্যান্ট শুরু করলাম। তো তখন এটা আমার আসলে সেকেন্ড সোলো অ্যালবামে গিয়েছিল, টাইটেল ট্র্যাক ছিল। তো তখন আমরা একটা মিউজিক ভিডিও করেছিলাম একটু অন্য ধরনের। তো এবারে এসে আবার চিন্তা করলাম যে যেহেতু ব্যান্ডের সাথে করছি, তখন এক ধরনের মিউজিক ভিডিও ছিল, এখন আরেক ধরনের প্ল্যানিংয়ে করেছি কাজটা। তখন যেটা করেছিলাম, তখন অর্থি ডান্স পারফর্ম করেছিল এবার যে 21-এ পদক পেল। তখন শি ওয়াজ ভেরি ইয়াং। তো এখনও আমার সাথে আরেকটা মডেল কাজ করেছে, নরিন। ও শি ইজ অলসো ভেরি ইয়াং। তো গানটা দেখলে আসলে বোঝা যাবে যখন একদমই তাই। দেখবেন আমরা গানটা, দেখে তখন আসি গানটা, একটু দেখে আসি। Sure. দর্শক চলুন দেখে আসি শিশির ভেজা গানের কিছু অংশ। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর, সুরটা খুব সুন্দর, সুন্দর। আর মডেলটা মিষ্টি। একদমই তাই। এই গানের শ্যুটটা কি মানে একটা লোকেশনে হয়েছিল? এই গানের শুটিংটা একটা লোকেশনে হয়েছিল। এটা হচ্ছে মাওয়া হাইওয়েতে একটা রিসোর্ট আছে, ওখানে করেছিলাম আর কি। একদিনেই ধারণ করা? একদিনেই করেছি, হ্যাঁ। ভীষণ সুন্দর। এটা কিন্তু খুব কঠিন। হ্যাঁ। একদিনে শুট করাটা খুব এবং একটা কঠিন হয়ে ভিডিও যায়। ডিরেকশনও আমার করা ছিল। ওয়াও, আর একটা নতুন পরিচয়। নতুন পরিচয়। হ্যাঁ, একদম। গানের অভিজ্ঞতা, অর্থাৎ এই শুটের সময় আপনার আসলে কি ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন? কিংবা শুটিং এর সময় খুবই গরম ছিল। আমরা তখন মাত্র শীতকাল শেষ হয়েছে, খুবই গরম ছিল। খুব বেশি দিন আগের কথা যেহেতু না, খুবই গরম ছিল। শুটিংয়ে যেটা কষ্ট হয় সেটা হচ্ছে গরমকালে শুটিং খুব কষ্ট। তো স্পেশালি ডিওপির জন্য বা লাইটে যারা থাকে বা প্রোডাকশানে যারা থাকে, আমাদের তো মাথার উপরে ছাতা থাকে, তো আমরা অতটা টের পাই না। কিন্তু টেকনিক্যাল সাইডে যারা থাকে তাদের জন্য অনেক কষ্ট। তো আমি চেষ্টা করি যে আমার ইউনিটের সবাইকে একটা আরামদায়ক অবস্থায় রাখার জন্য। আর এভরিথিং ওয়াজ ফাইন। আমার শুটিং আলহামদুলিল্লাহ সবসময় ঠিকঠাক মতো হয়, তো এটা একটা ব্লেসিংস। আর বাকি তো রেজাল্ট আমরা দেখলামই। না, একটা মজার ব্যাপার আছে, গরম থাকলেও গানটার লিরিকটা কিন্তু শিশির ভেজা, তখন নিশ্চয়ই সবাই একটু ফিল করতে পারছে যে শিশিরের গরমের মধ্যে এই শিশির গরমে ভেজা একটু, আর হ্যাঁ, কি। একদমই এক নতুন বিষয়। মনে মনে চিন্তা করা। আর দুটো মিউজিক ভিডিও খুব মানে একদমই কন্ট্রাডিক্টরি। আমি খুব ঠান্ডায় বসে করলাম, ভাইয়া খুব গরমে বসে করলো। একদমই
অপোজিট। অপোজিট। একদমই তাই। আখি হালদার কাছে একটা বিষয় জানতে চাই, এই যে আপনি এর আগেও কিন্তু দেশের বাইরে, যেটা বলছিলাম, মিউজিক ভিডিওগুলো করেছেন, আমরা আমাদের দেশে দেখতে পাই রবীন্দ্রসঙ্গীত শিল্পী যারা আছেন তারা তাদের গানের যে মিউজিক ভিডিওগুলো করে থাকেন তারা দেশে করে থাকেন। তো আপনার দেশের বাইরে যে শ্যুট করা, এই ধারণাটা আসলে কোথা থেকে আসলো বা ইচ্ছাটা? আসলে দেখো মানে বিষয়টা হচ্ছে একটা মিউজিক ভিডিও খুব এক্সপেন্সিভ যারা আমরা করে থাকি এখন গান। এই যে ভাইয়া বললো যে একটা একটা যুগের চাহিদা হয়ে গেছে যে আমরা গানটার সাথে একটা মিউজিক ভিডিও করব। কিন্তু যদি তুমি আমাকে সত্যি বলো যে শিল্পী হিসেবে আপনার কি মত, তাহলে কিন্তু আমি গানটা বেশি শুনতে চাই রাদার দেন টু ওয়াচ। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ এখন তোমার গানটা শোনার মানুষ অনেক কমে গেছে শুধুমাত্র এই দেখাটার জন্য। কিন্তু আমরা সব কিছু এখন দেখতে ভালোবাসি, এবং তুমি যখন একটা জিনিস দেখতে শুরু করবে তখন তোমাকে অনেক ভাবনায় যেতে হবে, গানটা থেকে অনেকটা সরে গিয়ে কি পড়বো কিভাবে করব। যেমন এই যে বাইরে তুমি যে প্রশ্ন করলে যে আমি বাইরে যাচ্ছি, এটা কিন্তু আমার নিজের ক্ষমতায় সম্ভব হতো না যদি না আমার সেখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ না হতো। ইজ হিউজ মানি। এবং আমরা যে দেশেও যারা কাজ করি ভাইয়া বলতে পারবে যে ইটস অনেক কস্টলি, এবং সেই জায়গাটা থেকে আমার শুধু বাইরে করতে পারাটা, এবং আমার একটা সাপোর্ট আছে যে আমার ফ্রেন্ড হি ইজ ডুইং এভরিথিং, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু দেয়ার। বিগ সাপোর্ট। এবং যেটা হচ্ছে যে ও সাউন্ড ইঞ্জিনিয়ারও ছিল, ও একসময় সাউন্ডের কাজও করতো। সো হি ওয়াজ অলসো ডুইং মাই সামটাইম দ্য সাউন্ড mixing mastering also. So it's a big support from him, otherwise it's difficult. আর দেশে এটা আমার জন্য ব্লেসড, আই রিয়েলি ফিল ব্লেসড, কারণ এটা মুশকিল। আমি দেশেও অনেকটা চেষ্টা করেছি, হয়তো দেখা গেছে যে এতটা কস্ট এখানে হয়তো আমি কভার করতে পারছি না। আমি যে খুব শখে করে ওখানে যাওয়ার সুযোগের জন্য আমি আসলে কাজটা করার সৌভাগ্য, যে বলে না লাক ফেভার করা একটা ব্যাপার, একদম জায়গার সাথে কাজের জায়গার সাথে মিউজিক ভিডিওর সময়টা মিলে গেছে। পৃষ্ঠপোষকতার জায়গাটা অত স্ট্রং না। আর এখন তো দিন দিন মানে মিউজিকের অবস্থা, যেহেতু ফিল্ম আসলে মিউজিককে লিড করে, তো যেহেতু আমাদের দেশের ফিল্মের অবস্থা এখনো অতটা ভালো জায়গায় যাচ্ছে আস্তে আস্তে স্লোলি, বাট অতটা স্টাবলিশড এখনো যেহেতু না, সময় লাগবে, আমরা আশাবাদী। সো দ্যাট মিউজিকটাকে আসলে ক্যাসেট বা সিডি ইন্ডাস্ট্রির পরে যখন অনলাইনে চলে গেল মিউজিক, তখন কিন্তু অনেক অনেক সিঙ্গাররা এটা মানে ওরা বোঝেই নাই যে এটা কি হতে যাচ্ছে বা আর্নিংটা কি, রেভিনিউটা কিভাবে আর্ন হয়। তো থার্ড পার্টি কিন্তু এর মধ্যে তাদের অনেক বিজনেস করে নিয়েছে। কিন্তু এখানে একটু বলি, ধর আমার এই বিষয়ে জ্ঞান খুব কম, আমি জানি না। আমি শুধুমাত্র ইউটিউব, আমি গানটাকে ভালোবাসি, আমি গানটা করতে চাই, এবং আমি এই যে থার্ড পার্টির কথা বললো, এটা কিন্তু সত্যি অনেকেই দেখা যায় বুস্ট আপ করে বা এরকম অনেক কিছু আছে। কিন্তু আমরা বুস্টটা তো ধরেন যে একটা প্রমোশন, কিন্তু আপনার যে রেভিনিউ আসতেছে বা পুরো প্রসেসটা কিভাবে হয় এটা 99% আর্টিস্টরা জানে না। আমি তো কিছুই জানি না। এখন হয়তো অনেকে শিখছে বা এখন টেকনোলজির উন্নয়নের কারণে জানছে, কিন্তু সবাই দেখছে জানছে, তাই এক্স্যাক্টলি। কিন্তু মাঝখানে অনেক বছর কিন্তু অনেক বড় বড় আর্টিস্ট এটার ব্যাপারে কিছুই জানতো না। এবং আমি যেহেতু আর্টিস্টদের সাথে খুবই কানেক্টেড, সো আমি এই জায়গাটা খুব ভালো করে জানি যে তারা কিভাবে অবহেলিত হয়েছে। এবং আবার রয়্যালটির ব্যাপারটাও কিন্তু আমাদের দেশে খুব একটা আমি তো দেখছি যে শিল্পী, বড় শিল্পী অন্য একজন তার গান দিয়ে দিচ্ছে তার চ্যানেলে। কপিরাইট তো এখন স্ট্রং হচ্ছে লাস্ট 3 ইয়ার্স ধরে। তো এর আগে কিন্তু আপনার ওই যে অনলাইনের ব্যাপারটা বললাম, অনলাইন থেকে যে কোন কোন প্ল্যাটফর্ম থেকে রেভিনিউ আর্নিং হয় এটার সম্পর্কে কোনো ধারণা মানুষের ছিল না। এবং তার আগে ছিল আবার আরবিটি মানে রিংটোন। এই রিংটোন থেকেও কিন্তু একটা গোষ্ঠী খুব বেশি বেনিফিটেড হয়ে চলে গেছে। আসলে আমরা যুগের সাথে সাথে শিখছি, আর শিল্পীরা দেরি হয়ে যাচ্ছে, আর আমরা শিল্পীরা একটু কিন্তু অন্যভাবে চিন্তা করি। আমরা যে খুব মানুষের কাছ থেকে কি পেলাম না পেলাম সেটার চাইতে নিজের মনের ভেতরে জায়গাটা থেকে কাজ করার আকাঙ্ক্ষা। শিল্পীরা তো ব্যবসায়ী না, এটাই যার কারণে শিল্পীরা হয়েছে কি অত ওভাবে যে মানে চিন্তাই করতে পারে না। হয় কি আমাদের দেশের শিল্পীরা তাদের যে শিল্পের মাধ্যমটা কিংবা তাদের যে স্বকীয়তাটা, এটাকে তারা ধরে রাখতে চায়, তারা ইন্ডাস্ট্রিয়াল মিউজিক নিয়ে খুব একটা চিন্তিত না, তারা বোঝেও না। আমাদের শিল্পীরা তো আসলে শিল্পী এবং ব্যবসায়ী তো অপোজিট, একদমই অপোজিট। মানে দুইটাই অনেক স্ট্রং একটা সেক্টর, কিন্তু শিল্পীরা ম্যাক্সিমাম শিল্পীরাই ব্যবসা বোঝে না। আর
যারা বোঝে এরা মূলত ব্যবসায়ী, এরা আমার মনে শিল্পী হয় না। শিল্পীরা ভাই ব্যবসা বুঝে গেলে আর শিল্পী থাকবে না, না, তখন থাকে অন্য না তো, জিনিস এটা হয়ে যায়। থাকেও না, তখন তখন অন্য আর জিনিস হয়ে গানটা যায়। বলেন বা মিউজিকটা বলেন সেই হয়ে ভাবনা ওঠে থেকে না। হয়ে ওঠে না, তখন ওইটা পুরাটা একটা মেকানিজমে পরিণত হয়। একদমই তাই। শান শায়েক শুনেছি, আমরা দেখেছিও আপনি বর্তমানে ধ্রুপদ অঙ্গের সবচেয়ে জনপ্রিয় শিল্পী প্রিয়াঙ্কা গোপের সাথে কাজ করেছেন। হ্যাঁ। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন এবং সেই কাজটা থেকে কিছু অংশ যদি আমাদেরকে শোনাতেন। আচ্ছা, প্রিয়াঙ্কার সাথে অ্যাকচুয়ালি কাজ করার কথা আমার অনেক বছর আগে থেকেই, কিন্তু সামহাও আমাদের মানে ব্যাটে বলে হয়ে উঠছিল না। তো আমার কাছে একটা অফার আসার পরেই আমি প্রিয়াঙ্কাকে অ্যাপ্রোচ করি যে তাহলে এবার আমরা গাইতে পারি। তো প্রথমে আমি ওর দুটো গান করলাম পরপর, দুটো না তিনটে গান করেছি। তো এর মধ্যে একটা হচ্ছে আমাদের ডুয়েট গানটা লিখেছিল ওয়ালিদ, সুসঙ্গীত আমার করা, আমি এবং প্রিয়াঙ্কা গেছিলাম। আরেকটা গান ছিল ওর সোলো গান, সেটা আধুনিক গান, সেটা লিখেছিল লুৎফর, সুসঙ্গীত আমার করা ছিল। আরেকটা দেশের গানও গিয়েছিল। টোটাল 3টা গানের আমরা হয়েছে। এর মধ্যে যে কোনো একটা গানের একটু অংশ শুনতে আচ্ছা, চাই। একটু আমি শোনাই, যেটা আমরা ডুয়েট করেছিলাম সেটা একটু নিশ্চয়ই শোনাই। নিশ্চয়ই। অভিমানেরা যেন ইমন কল্যাণ না বলা কথাগুলো গীত বিতান, অভিমানেরা যেন ইমন কল্যাণ না বলা কথাগুলো গীত বিতান, তুমি খাম্বাজ হলে আমি সোহিনী, তুমি রাগ আমি তার রাগিনী, অভিমানেরা যেন ইমন কল্যাণ না বলা কথাগুলো গীত বিতান। বাহ, Thank you. ভীষণ কি সুন্দর। সুন্দর। গানের প্রসঙ্গতেই গান। একদম যেমন যেমন কথা কথা, তেমনই তেমনই সুর, সুর। সব রাগগুলো নিয়ে। একদম, এটা লিখেছিল ওয়ালিদ হাসান, ভেরি গুড লিরিসিস্ট, খুবই চমৎকার লিখেছিল। এবং এই লিরিকটা আমি পাওয়ার পরেই আমার মনে হয়েছিল যে এই গানটা আমরা ডুও করতে পারি। প্রিয়াঙ্কা হলে তো সবচেয়ে এবং ভালো। প্রিয়াঙ্কা দি দ্য বেস্ট হ্যাঁ। চয়েস। ডেফিনেটলি আমরা শুনেই বুঝতে হ্যাঁ, পারছি। হ্যাঁ। আরেকটা বিষয় জানতে চাই, আপনার মিউজিক্যাল ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসলে কোন গান থেকে ছিল? এটা কি কন্যা নাকি অন্য কোনো গান? টার্নিং পয়েন্টটা আসলে আমার ক্যারিয়ার শুরু 97 থেকে। তো প্রথম অ্যালবাম আমাদের আমার আমার ইয়েটা খুব মজার, আমার ক্যারিয়ার শুরু ব্যান্ড থেকে। আমার একটা ব্যান্ড ছিল ইমোশন, কিন্তু আমার শেখাটা সেমি ক্লাসিক্যাল। তো আমি অলওয়েজ দুইটাকে ব্লেন্ড করে করে কাজ করেছি। তো 2000 সালে আমার প্রথম ব্যান্ডের অ্যালবাম, তারপরে 2003-এ ব্যান্ডটা ভেঙে যায়। 2003 থেকে আমার সোলো ক্যারিয়ার শুরু। 2003-এ আমাদের বেশ কিছু ফোক রিমিক্স অ্যালবাম বের হয়, তখন সেগুলো সবগুলো ক্যাসেট, তখন তো ক্যাসেট আর সিডি ছিল, ভীষণ জনপ্রিয় হয়। আমি, পান্থ কানাইদা, তারপরে খালিদ ভাই, আমরা সবাই মিলে সেই মিক্স অ্যালবামগুলো করতাম এবং সেই অ্যালবামগুলো খুব জনপ্রিয় ছিল। তখন একটা টার্নিং পয়েন্ট ছিল। আমার কাছে মনে হয় কি, মানে সঙ্গীত জীবনের টার্নিং পয়েন্ট বলতে না, স্পেসিফিক কিছুই থাকে না। এক্স্যাক্টলি, সময়ের প্রত্যেকটা বিবর্তনে সময় সব আসলে গানে এক একটা টার্নিং পয়েন্ট আসে। মানে একটা শিল্পীর যে গানটাই বের হয় না কেন, একদম। তার জন্য সেটাই কিন্তু একটা একটা turning টার্নিং point। পয়েন্ট। আমরা আবারও Exactly. আরেকটা আড্ডায় আবারও গান নিয়ে কথা বলবো। Exactly. বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আমাদের সাথে আজকে ছিলেন সঙ্গীত পরিচালক এবং শিল্পী শান শায়েক এবং আঁখি হালদার। কথা অনেক থাকে, আবারও দেখা হবে আবারও কোনো আড্ডায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল আই পরিবারের সাথেই থাকুন।